মাঝখানে স্থল। তিন দিকে স্থল, একদিকে জল, সেটা ডেল্টা। স্থল। হ্যাঁ, আচ্ছা, আমি আর উল্টা বলছি। তিন দিকে জল, একদিকে স্থল, সেটাকে বলা হয় তোমার কেপ, CAPE, কেপ বা অন্তরীপ। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম ডেল্টা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম ডেল্টা হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবন একটা ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্টের বৈশিষ্ট্য কি? When will you call a forest mangrove forest? যে সব সময় মানে সবুজ থাকে না, কি জানি একটা ছিল, ভুলে গেছি। ওটা তো চিরহরিৎ। আচ্ছা, ভুলে গেছি, মনে নেই। যেটা সমুদ্র উপকূলীয় অঞ্চলে হবে এবং যেখানে জোয়ারের সময় লবণাক্ত পানি উঠবে, ভাটার সময় নেমে যাবে, সেটাই ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই সুন্দরবন নিয়ে তোমাকে এখানে বলছে যে কয়েক মিনিট ভাবো এবং কিছু ওয়ার্ড চিন্তা করো সুন্দরবন রিলেটেড, বন্ধুদের সাথে কথা বলো, এগুলো তো বললো। দেন বলতেছে যে read the report on the alarming fate of the Royal Bengal tigers and answer the questions below. The report was published in the online version of the Guardian newspaper. এবং এটা মাথায় রাখবা, দ্য গার্ডিয়ান এই নিউজপেপারটা তুমি যদি অ্যাটলিস্ট উইকলি একবার করেও পড়ো, তোমার ইংলিশ অনেক বেশি ডেভেলপ করবে। অনেক বেশি বলতে অনেক বেশি ডেভেলপ করবে, এদের লেখার মান অনেক বেশি ভালো। ওকে, এখানে কি বলছে দেখো, a vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges. তাহলে একটা বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুজনেই শেয়ার করে থাকে এবং যেখানে সম্ভবত 500টা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তবে এখনের অবস্থা আরো খারাপ। রয়্যাল সুন্দরবনের যে ইন্ডিয়ান সাইড, সেখানে প্রায় 2200টা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মানে যেটা মাত্র 40% থেকে কম জায়গা। আর 60% যে বেশি জায়গা আছে বাংলাদেশে, আর বাংলাদেশ অঞ্চলে টাইগার আছে 100টা থেকে কম। আমরা এত খারাপ মাত্র কয়টা? হ্যাঁ, 100টার থেকেও কম, কারণ আমরা মেরে ফেলতেছি। তাহলে এটা রেপিডলি ডিস্ট্রয়েড হচ্ছে নদী ক্ষয়ের কারণে, সামুদ্রিক পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে এবং স্টর্ম সার্জেস বা এই যে সাইক্লোন টাইক্লোন হচ্ছে এগুলা, ইবোলা বলো, সরি আইলা বলো, সিডর বলো, নার্গিস বলো, মহাসেন বলো, সবগুলোর ক্ষতি কিন্তু হচ্ছে সুন্দরবনের কাছে, সুন্দরবনের উপর। হ্যাঁ, এটা কারা বলতেছে? According to a major study by researchers at the Geological Study of London and others. Geological Study of London এবং অন্যান্যদের যে রিসার্চ, সেই রিসার্চের যে বড় ধরনের জরিপ, ওই জরিপ অনুযায়ী এই কথাটা বলা হচ্ছে। The Sundarbans forest took the brunt of super cyclone Cedar in 2007. এটা বার্ন্ট লিখেনি, ব্রান্ট লিখছে, এটা ক্ষতি। ঠিক আছে, সুন্দরবন ফরেস্ট ওই ক্ষতিটা নিচ্ছে কখন? 2007 সালের সিডরের। But new satellite studies show that, এবং আরো নতুন কিছু স্যাটেলাইটের মাধ্যমে যে জরিপ করা হয়েছে সেটা দেখাইছে যে 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. প্রায় 71% ফরেস্ট কোস্টল্যান্ড উপকূলীয় অঞ্চল কি তোমার ক্ষয়, নদী ক্ষয় বা সামুদ্রিক ক্ষয়ের কাছে পড়ে যাচ্ছে কত? বছরে 200 মিটার করে। 200 মিটার সেটা কতটুকু আমি তোমাকে একটু বলি। ক্রিকেট মাঠের এক পাশ থেকে আরেক পাশ, মানে শুধু মাঠটা না, যেখানে খেলে সেটা না, দর্শকরা যেখানে বসে সেখান থেকে এক পাশ থেকে আরেক পাশ, একটা স্টেডিয়াম যতটুকু, অতটুকু পরিমাণ প্রতি বছর করে ক্ষয় হচ্ছে। পরিমাণটা বুঝতেছো? অনেক বেশি। জি স্যার। তাহলে এই পরিমাণ হচ্ছে প্রতি বছরে। If erosion continues at this pace, এই গতিতে যদি নদী ক্ষয় চলতে থাকে, already threatened tiger populations living in the forests, ফরেস্টে যে টাইগার পপুলেশন আছে যারা অলরেডি হুমকির মুখে, will be put further at risk, তারা আরো বেশি রিস্কে পড়ে যাবে। সুন্দরবন, ওকে, দেন এটা কে বলতেছে? হ্যাঁ, Natalie Pacciarelli, one of the report's authors, রিপোর্টারের যিনি অথর, মানে অনেকজন এই রিপোর্টটা লিখছে, অনেকজন মিলে রিপোর্টটা করছে, তাদের মধ্যেকার একজন অথর said, তিনি বলেন, coastline retreat is evident everywhere. এই coastline retreatটা সবখানেই দেখা যায়, এটা শুধু সুন্দরবন না, এটা পৃথিবীর যে কোনো জায়গায় দেখা যায়। But a continuing rate of retreat would see these parts of the mangrove disappear within 50 years. কিন্তু এই যে রিট্রিট বা এমনিতে রিট্রিট বলতে আমরা কি বুঝি? যখন সৈন্যবাহিনী পিছু হটে সেটাকে রিট্রিট বলে,
এখানে হচ্ছে নদী ক্ষয়ের কারণে আচ্ছা। ধীরে ধীরে কমে যাচ্ছে, এই অর্থে রিট্রিট কথাটা ব্যবহার করা হয়েছে। ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষেত্রে যদি এই ব্যাপারটা এভাবে রিট্রিট হতে থাকে, আগামী 50 বছরের ভেতর সুন্দরবন আর সুন্দরবন থাকবে না, সেটা থাকবেই না। On the Indian side of the আচ্ছা। Sundarbans, the island which extends most into the Bay of Bengal had receded by an average of 150 meters a year, with a maximum of just over 200 meters. এবং সুন্দরবনের যে অংশটা ইন্ডিয়ান অঞ্চলে, আমাদের এদিকে এসে বাংলাদেশের এদিকে এসে কিন্তু সেটা সমুদ্র উপকূলীয় অঞ্চলের পাশাপাশি একটু উপরের দিকে মানে বাগেরহাটের দিকেও গেছে, কিন্তু তোমার যেখানে ইন্ডিয়ার যে অংশটা সেটা পুরোটাই সমুদ্র উপকূলের সাথে লাগানো, বোঝা গেছে? মানে জি স্যার। বাংলাদেশের অঞ্চলটা বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে আবার উপরের দিকে অনেক ঘুরছে, মানে অনেকটুকু নর্থের দিকে গেছে, কিন্তু ইন্ডিয়ান অংশে নর্থের দিকে যায় নাই, পুরোটাই হচ্ছে কোস্ট লাইনের সাথে লাগানো, কাজে ওদের ওইদিকে তাড়াতাড়ি ধ্বংস আচ্ছা। হবে। যদিও ওরা অনেক বেশি যত্ন করতেছে দেখে ওদের ওইখানে অ্যাভারেজে তোমার রিসিড মানে কমে যাওয়া, ঠিক আছে, ওদের ওখানে ইরোশন হচ্ছে 150 মিটারস গড়ে, ম্যাক্সিমাম হচ্ছে 200 মিটারস, আর আমাদের গড়ে হচ্ছে 200 মিটারস, ম্যাক্সিমাম তো কোনো হিসাব নাই। আচ্ছা, যদি এইভাবেও চলতে থাকে মানে 150 মিটারস করেও চলতে থাকে, these would see the disappearance of the island in about 20 years. মানে ওই আইল্যান্ড বা সুন্দরবনের ইন্ডিয়ান যে অংশটা সেটা 20 বছরের ভিতর পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। The Sundarbans is known for vanishing islands. সুন্দরবনটা ভ্যানিশিং আইল্যান্ড মানে ভ্যানিশিং হয়ে যাবে এই জন্যই পরিচিত, মানে যে কোনো ম্যানগ্রোভ ফরেস্ট সেটা একসময় ভ্যানিশড হয়ে যাবে, এই জন্য এটা পরিচিত। But the scientists said, কিন্তু বিজ্ঞানীরা বলেন, the current retreat of the mangrove forests, mangrove forested যে বর্তমান সাম্প্রতিক যে রিট্রিটটা on the southern coastline, দক্ষিণাঞ্চলে বা দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্টের যে রিট্রিট ইজ নট নরমাল, সেটা নরমাল নয়, সেটা আমার মতো অ্যাবনরমাল। কেমন? The causes for increasing, বুঝছি না আমাকে অ্যাবনরমাল লাগে তোমার, ঠিক আছে, the causes না for ওটা না। increasing coastline retreat এবং এই ইনক্রিজিং কোস্টলাইন রিট্রিটের যে কারণগুলো আদার দেন ডিরেক্ট অ্যানথ্রোপোজেনিক ওয়ান্স, মানে তোমার নৃতাত্ত্বিক কারণে, যেটার কারণে পৃথিবীর সবখানেই কোস্টলাইন রিট্রিট হয়, ওই কারণটা ছাড়া যে কারণগুলো আছে, মানে ওই অ্যাকচুয়াল কারণটা ছাড়া যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে ইনক্লুড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্টর্ম সার্জেস, আমাদের এখানে তোমার অনেক বেশি ঝড় হয়, and other extreme natural events, অন্যান্য ন্যাচারাল ইভেন্টস তো অনেক বেশি এক্সট্রিম পর্যায়ে হয় আমাদের এখানে, যেটা আগে হতো না, এটা এখন ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। rises in sea level, সামুদ্রিক উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, and increased salinity, আবার পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, which increases the vulnerability of mangroves, যেটা ম্যানগ্রোভ ফরেস্টের ভালনারেবিলিটি মানে হচ্ছে স্পর্শকাতরতা, মানে দুর্বলতা, সহজে ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতা, ঠিক আছে, মানে তার ভালনারেবল পার্ট কি, তার অ্যাকিলিস হিল বলা হয় না, অ্যাকিলিসের দুর্বল পার্ট হচ্ছে তার হিল, তাহলে এটা হচ্ছে তার ভালনারেবল পয়েন্ট। তাহলে এই স্যালিনিটি বৃদ্ধি পাওয়ার কারণে তোমার পুরো সুন্দরবনটাই কি হয়ে যাচ্ছে, ভালনারেবল হয়ে যাচ্ছে, ওখানে যে প্রাণীগুলো থাকে সেগুলো পানি পাচ্ছে না, বা ওই পানিতে তারা খুব বেশি দিন বা তাদের লনজিভিটি বা তাদের যে আয়ু সেটা কমে যাচ্ছে, যে গাছগুলো আছে সেগুলো এই লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারবে না, ওগুলো লবণাক্ত পানির গাছ, কিন্তু এত বেশি লবণ হলে তো হইতে পারবে না, যেমন আমরা লবণ ছাড়া তরকারি খেতে পারবো না, কিন্তু পুরোটা লবণ দিয়ে দাও তখন তার খাইতে পারবো না, ব্যাপারটা এরকম। Our results indicate a rapidly retreating coastline, এবং আমাদের রেজাল্টটা দেখাচ্ছে কি যে একটা র্যাপিডলি দ্রুত কোস্টলাইন কি হচ্ছে, রিট্রিট হচ্ছে বা ইরোশন হচ্ছে, that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. ডাইনামিক্স মানে গতিময়তা, সুন্দরবনের যে নিয়মিত যে গতিময়তা, মানে সুন্দরবনের যে এমনিতে রিট্রিট হওয়ার একটা কথা, এই কারণটাকে আমাদের যে র্যাপিড রিট্রিটিং হচ্ছে সেটার জন্য দায়ী করা যাবে না, কারণ সুন্দরবনের যে গতিময়তা তার কারণে হয়তো বছরে 30 মিটার করে কি হতো, ডেস্ট্রয় হতো, বা 40 মিটার করে ডেস্ট্রয় হতো, এখন হচ্ছে 200 মিটার, তাহলে এটাকে আমি সুন্দরবনের গতিময়তাকে এর জন্য দায়ী করতে পারবো না। ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফার্স্ট, এই ডিগ্রেডেশন বা ক্ষয়টা খুব দ্রুত করছে, উইকেনিং দিস ন্যাচারাল শিল্ড ফর ইন্ডিয়ান বাংলাদেশ, যেটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের এই যে প্রাকৃতিক একটা ঢাল একটা বর্ম সেটাকে উইক করে দিচ্ছে।
কারণ এটা প্রাকৃতিক ঢাল দেখেই আমরা সিডোর অনেক বেশি রক্ষা পাইছি। নার্গিস বা মহাসেন যেগুলো হয়েছে এগুলো প্রত্যেকটাই আর অনেক বেশি ক্ষতি আমাদের করতো, কিন্তু পুরো ক্ষতিটা গেছে সুন্দরবনের উপর দিয়ে। আচ্ছা, as human development thrives, মানব উন্নয়ন যত উপরের দিকে গেছে, মানে যত বেশি উন্নতি সাধিত হয়েছে, and global temperature continues to rise, এবং এটার কারণে স্বাভাবিক গ্লোবাল টেম্পারেচার তত বেশি বৃদ্ধি পাইছে। Natural protection from tidal waves and cyclone is being degraded at alarming rates, এবং এই কারণে প্রাকৃতিক যে প্রোটেকশনটা আছে তোমার জলোচ্ছ্বাস এবং কি বলতে পারি সাইক্লোনস এবং ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে, সেটা অ্যালার্মিং রেটে মানে খুব বেশি ভয়ানক ভাবে ডিগ্রেড বা কমে গেছে। ন্যাচারাল প্রোটেকশন আর আগের মতো নাই, এবং সেটা কমছে খুব ভয়ানক রকম ভালো গতিতে। These will inevitably lead to species loss, এটা অবশ্যই আমাদেরকে স্পেসিস লস এর দিকে নিয়ে যাবে। In this richly biodiverse part of the world, পৃথিবীর এই সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ যে অংশ, সেখানে অনেকগুলো প্রজাতি কি হয়ে যাবে তোমার অবশ্যম্ভাবীভাবে ধ্বংস হয়ে যাবে। If nothing is done to stop it, যদি এটাকে স্টপ করার জন্য কিছু করা না হয়। The Sundarbans is a critical tiger habitat, এবং সুন্দরবন হচ্ছে একটা ক্রিটিক্যাল বলতে কিন্তু সবসময় কঠিন বোঝানো হয় না। যেমন ক্রিটিক্যাল অপারেশন মানে কি, এই অপারেশনটা কঠিন নয়, সূক্ষ্ম। মানে এই জায়গাটা এমন যে এখানে যদি সামান্যতম পরিবর্তন ঘটে পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তো সুন্দরবন তো ক্রিটিক্যাল একটা টাইগার হ্যাবিটেট, one of only a handful of remaining forests big enough to hold several hundred tigers, মানে পৃথিবীতে হাতে গোনা কয়েকটা বড় ফরেস্ট আছে যেখানে বাঘ থাকতে পারবে, কয়েকশো বাঘ থাকতে পারবে, তার মধ্যে এটা একটা। To lose the Sundarbans would be to move a step closer to the extinction of these majestic animals, এবং সুন্দরবনকে হারিয়ে ফেলার মানে হলো এই ম্যাজেস্টিক অ্যানিমালসটাকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য আরেক ধাপ সামনে চলে যাওয়া। said JADSL টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি, ওই যে জুলজিক্যাল আমরা সোসাইটি অফ লন্ডন পড়ছিলাম না, ওদের যে টাইগার এক্সপার্ট আছে সারা ক্রিস্টি, তিনি এই কথাটা বলেন। সারা ক্রিস্টির নামটা শুনে সুন্দর লাগছিল, গুগল করছিলাম, বুড়ি সুন্দর নাই। আচ্ছা, এখন এখানে বলতেছে হচ্ছে মানে তোমার স্টেটমেন্টস গুলো ট্রু অর ফলস দেখতে বলছে। এটা তোমরা বই থেকে সহজেই দেখতে পারবা যে there are about 500 tigers, but researchers forecast that some parts of the Sundarbans might cease to exist in the next 50 years. এটা কি সত্য নাকি মিথ্যা, উনি কি পুরোটাই বলছে না কিছু পার্ট বলছে সেটা। প্লাস কলাম এ এবং কলাম বি তোমরা মিলাইতে পারো। কলাম এ তে তোমার 6টা 7টা 8টা 9টা 10টা দিছে সম্ভবত, 10টা ওয়ার্ড দিছে, তার সিনোনিম অ্যান্টোনিম কোনটা নাউন কোনটা কি সেটাও ব্যাখ্যা করতে বলছে, এবং সেই অনুযায়ী তোমাকে কি করতে বলছে এগুলা মিলাতে বলছে। তাহলে তোমরা মিলাবা, এটা তোমাদের কাজ। আমি পরবর্তীতে হয়তো বলে দিব, আমি এখনই বলে দিতাম যদি অনেক বেশি কঠিন হইতো। এটা কঠিন না, তুমি নিজে একবার দেখলে বুঝবা। এবং কিছু প্রশ্ন এগুলো এখানে আছে সেগুলো তোমরা দেখতে পারো। আমরা পড়লাম হলো টাইগার্স, এরপরে আমরা পড়বো হচ্ছে পান্ডা নিয়ে। টাইগার্স পড়লাম। So this is from the same lesson, same unit, and this is lesson 3, the giant panda. আমাদের যেমন টাইগার্স এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, তেমনি সারা পৃথিবীব্যাপী আরেকটা প্রাণী এক্সটিংক্টের পথে, সেটা হলো পান্ডা। এবং আমরা সবাই সেই অ্যানিমেশন মুভিটা দেখছি, কি নাম, কুংফু পান্ডা পার্ট 1 to 3। ওকে, সো পান্ডার ব্যাপারে কি বলছে দেখো। পান্ডাস ব্যাম্বু ফুড মে বি লস্ট টু ক্লাইমেট চেঞ্জ, এবং সহজ কথা, যদি খাওয়ার কিছু না থাকে আমরা কি বেঁচে থাকতে পারবো পৃথিবীতে? ধরো আমাদের খাবার কিছুই নাই, স্বাভাবিক, ঠিক তেমনি পান্ডাদের খাবার হচ্ছে ব্যাম্বু, সেটাই যদি না থাকে ধীরে ধীরে তারা এক্সটিংক্ট হয়ে যাবে। এবং কিছু কিছু প্রাণীর এক্সটিংক্ট হয়ে যাওয়াটা খুব ইজি, যেমন পান্ডা। কেন? কারণ তারা অনেকেই সারা জীবনে কেবলমাত্র একটাই বাচ্চা প্রসব করে, এক। দ্বিতীয়ত তাদেরকে যদি কোনো কারণে হিউম্যান হ্যাবিটেটের আশেপাশে রাখা হয় বা কোনো জুতে রাখা হয়, মানে যদি কোনো ধরনের ক্যাপটিভিটিতে রাখা হয়, তারা কোনো ধরনের বাচ্চা প্রসব করে না, মানে ন্যাচারাল অবস্থা না থাকলে করে না। এখন বাচ্চায় যদি না আসে, মানে নেক্সট জেনারেশন যদি না আসে, স্বাভাবিক এক্সটিংক্ট তো হয়ে যাবেই। এবং এটা তাদের ক্ষেত্রে খুব বেশি, এবং তারা কোনো কারণে লাইফে একবার ভয় পেলে তারা এরপরে বাচ্চা প্রসবই করে না। অনেকগুলি ব্যাপার মাথায় রাখতে হয়, ওরা খুব সেনসিটিভ একটা প্রাণী। আচ্ছা দেখো এখানে কি বলছে,
though they are one of the most beloved animal species on earth, যদিও তারা অন্যতম beloved animal species, pandas aren't safe from the devastating effect of climate change. Climate change এর যে devastating effect তার থেকে পান্ডারা নিরাপদ নয়। According to a new study, একটা নতুন জরিপ অনুযায়ী, projected temperature increases in China over the next century will likely seriously hinder bamboo, almost the sole source of food for endangered pandas. এবং এই যে প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজ, যে টেম্পারেচার ইনক্রিজটা হবে বলে ধারণা করা হচ্ছে, সেটা মারাত্মকভাবে হাইন্ডার করবে, বাধাগ্রস্ত করবে। হাইন্ডারের একটা সিনোনিম বলো। পারবে দেখেই জিজ্ঞেস করছি। হাইন্ডারের সিনোনিম হাইন্ডার, বাধাগ্রস্ত করা। বলে দিচ্ছি, তুমি এখন বললে বলবা যে হ্যাঁ এগুলো সবগুলোই পারতাম, বা অ্যাট লিস্ট এক দুইটা পারতাম। একটা হচ্ছে অবস্টাকল, হ্যাঁ এটা পারতা। আর যেগুলো জানা উচিত সেগুলো হচ্ছে ইনহিবিটস, ইম্পিডিস। লিখে রাখতে পারো। ইনহিবিটটা জানি, ইম্পিডিসটা শুনি। ইম্পিডিসটা লিখে রাখতে পারো, IMPEDES, ইম্পিডিস। তো এখানে যেটা বলছে, যেটা কি করবে, সিরিয়াসলি হাইন্ডার করবে ব্যাম্বুকে, যেটা হচ্ছে তাদের সোল সোর্স, মানে একমাত্র সোর্স এক প্রকার। কেন? 99% of pandas diet is bamboo. তাদের 99% ডায়েট হচ্ছে ব্যাম্বু। আর আমরা বলি যে বাঁশ দিছে না। And an adult panda needs around 38 kilograms of bamboo every day. Adult panda daily 38 কিলোগ্রাম ব্যাম্বু খাইতে পারে। Only if bamboo can move to a new habitats at higher elevations will pandas stand a chance of survival, the researchers said. দেখো এখানে কিন্তু বলে নাই যে pandas will stand, বলছে কি will pandas stand। দেখছো সেন্টেন্স স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট না? হ্যাঁ, এটা আমরা পড়ছি ন্যারেশনে, ওই যে এমফেটিক ভার্ব, একটু জোর দিয়ে বলতে গেলে তখনই, কেবলমাত্র তখনই, এই যে এইভাবে জোর দিয়ে বলতে গেলে কি হয়, অক্সিলারি ভার্বের অবস্থার পরিবর্তন ঘটে, বা কখনো কখনো মূল ভার্বের অবস্থার পরিবর্তন ঘটে, এটাকে বলে এমফেটিক ভার্ব। তাহলে যদি ব্যাম্বুকে একটা হায়ার এলিভেশন, উঁচু কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়, উঁচু জায়গা মানে স্বাভাবিক নিচু জায়গা থেকে উঁচু জায়গার তাপমাত্রা কিছু কম থাকে, এরকম কম তাপমাত্রা কোনো একটা জায়গায় যদি ব্যাম্বু চাষ করার মতো অবস্থা করে দেওয়া যায়, তখনই একটা চান্স আছে যে পান্ডা সার্ভাইভ করবে। এটা হচ্ছে রিসার্চারদের মত। However, যাই হোক, if conservation programs wait too long, এই কনজারভেশন প্রোগ্রাম যদি অনেক দিন পর্যন্ত ওয়েট করতে থাকে, আমরা মনে রাখবো আমরা কিন্তু প্রোগ্রাম বানালে এভাবে লিখবো না, আমরা লিখবো ME। আমরা সবগুলি বানানে ব্রিটিশ স্টাইলটা ফলো করার চেষ্টা করব, কারণ কেউ যদি আমেরিকান স্টাইলটাকে ফলো করেও সে কখনো তোমার ব্রিটিশ বানানটা কেটে দিতে পারবে না, কিন্তু কেউ যদি ব্রিটিশ বানানটাই ফলো করে সে তোমার আমেরিকান বানান কেটে দিতে পারবে। কারণ এখনো নিশ্চিতভাবেই স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ওটা তাদের ভাষা। ঠিক আছে, কাজে আমরা ব্রিটিশ ইংলিশটা ফলো করব। আমরা কখনো COLOR লিখবো না, আমরা লিখবো COLOUR। আমরা কখনো অ্যাপার্টমেন্ট বলবো না, আমরা বলবো ফ্ল্যাট। লেখার সময় অ্যাপার্টমেন্ট আমেরিকান, ফ্ল্যাট ব্রিটিশ। বেশিরভাগ ব্রিটিশ শব্দগুলি বড়, আমেরিকান ছোট, এটা ব্যতিক্রম। আচ্ছা, however if conservation programs wait too long, সেটা যদি অনেক দিন ওয়েট করতে থাকে, human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world. ওয়ার্মিং ওয়ার্ল্ডে যেখানে ব্যাম্বু হতে পারবে, দেখা যাবে যে ওই জায়গাগুলো মানুষের বসবাসের জন্য দখল করা হয়ে গেছে, হয় জমি চাষ করার জন্য বা মানুষ বসবাস করার জন্য বিল্ডিং করা হয়ে গেছে। তো এটা হওয়ার আগে এখন থেকে কনজারভেশন প্রোগ্রাম শুরু করতে হবে, যে আজ থেকে 150 বছর পরে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন এই অঞ্চলটাতে বাস চাষ সম্ভব। কাজে এই অঞ্চলটা এখন থেকে আমাদেরকে কি করতে হবে, কনজারভেট, তোমার কি করতে হবে, মানে সংরক্ষণ করতে হবে, কনজারভেশন করতে হবে। It is tough, এটা কঠিন, but I think there is still hope. কিন্তু আমি মনে করি এখনো আশা আছে, if you take action now, said research team member Jiango Luo. If we wait, then we could be too late. যদি আমরা ওয়েট করি আমাদের অনেক দেরি হয়ে যেতে পারে। The researchers used various climate change models to project the future for 3 bamboo species relied on by pandas in the Qingling mountain region of China.
তাহলে রিসার্চাররা তোমার বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের মডেল ব্যবহার করছে ফিউচার 3টা ব্যাম্বু স্পেসিস নিয়ে, যে 3টা ব্যাম্বু স্পেসিসের উপর কুইনলিং মাউন্টেন রিজন এর পান্ডাগুলো রিলাই করে। কারণ এই মাউন্টেন রিজন নিয়ে কেন তারা গবেষণা করতেছে, বা এই মাউন্টেন রিজনের পান্ডাগুলো যেগুলোর উপর রিলাই করে সেগুলোর উপর কেন তারা emphasize করতেছে, কারণ which represents about a quarter of the total remaining panda habitat, যতগুলি পান্ডা হ্যাবিটেট আছে সারা পৃথিবীতে তার কোয়ার্টার মানে কতটুকু, 1/4 এই মাউন্টেন রিজনটাতেই আছে। These models vary in their specific predictions, তাদের স্পেসিফিক প্রেডিকশনের ক্ষেত্রে তারা ভ্যারি করে, কারো কারো মতে এটা এরকম হবে, কারো কারো মতে এটা এরকম হবে, কিছু কিছু পার্থক্য তো আছেই। বাট each forecasted some level of temperature rise within the coming century, প্রত্যেকেই কি করছে যে কামিং সেঞ্চুরিতে যে তোমার টেম্পারেচার রাইজ হবে এটা সবাই বলছে। The results suggest that, এবং রেজাল্টটা দেখায় যে if the bamboo is restricted to its current distribution area, বর্তমানে যেখানে ব্যাম্বু চাষ হয় সেখানেই যদি ব্যাম্বু চাষের ব্যাপারটা রেস্ট্রিক্ট করে রাখা হয় যে আজ থেকে 50 বছর পর আমরা এখানেই করব, এই জায়গাটা পান্ডাদের জন্য, তাহলে কি হবে, between 80 and 100% of it will disappear by the end of the 21st century. কিছু কিছু স্পেসিসের ব্যাম্বু তাদের 80% পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যাবে, আর কিছু কিছু স্পেসিস একেবারে 100% পর্যন্ত ডিস্ট্রয় হয়ে যাবে এন্ড অফ দ্য 21st century, মানে 2100 সালের ভিতর, মানে আগামী তোমার 80 বছরের ভিতর। Because it won't be able to grow under the increased temperatures, কারণ এই ব্যাম্বু গুলো অত বেশি তাপমাত্রায় কি করতে পারবে না, তোমার গ্রো করতে পারবে না। if আচ্ছা ব্যাম্বু যখন বলছি তখন মনে পড়ছে চায়নাতে সবচাইতে বেশি কঠিন পানিশমেন্ট দেওয়া হতো বাবা মায়ের কথা না শুনলে। কথা না শোনা মানে কোন রকম যারা বৃদ্ধ বয়সে বাবা মাদের দেখাশোনা করতো না সেসব মানুষকে চায়নাতে পানিশমেন্ট যেটা দেওয়া হতো সেটা খুব নিষ্ঠুর। মানে ধরো তার দেখাশোনা না করার কারণে বাবা মা কেউ মারা গেল বা কিছু একটা, তখন তাকে যে পানিশমেন্টটা দেওয়া হতো সেটা হচ্ছে বাঁশের অঙ্কুর আছে না, সেগুলো যেভাবে চাষ করে জমিতে ওভাবে চাষ করার মতো করে তারা রোপণ করত, রোপণ করে তাকে ওই মাটির উপর বেঁধে ফেলতো পুরোপুরি, এবং তাকে খাওয়া দাওয়া ঠিক মতোই দিত যাতে সে মরে না যায়। এবং এই বাঁশের অঙ্কুরগুলো তোমার এগুলা ওঠা শুরু করতো, এবং তারা যখন দেখতো যে ওঠার জন্য কি করতে হয়, গাছ যেমন তোমার মাটি ফেরে বের হয়, এরা যখন সামনে এই মানুষটাকে পেত এই মানুষটার গায়ের ভিতর দিয়ে উঠতো তারা আস্তে আস্তে, তারা উঠতো খুব আস্তে আস্তে, মানে ধরো 3 দিনে মিলে 1/2 ইঞ্চ, তাহলে অত স্লোলি তোমার শরীরে একটা কিছু ঢুকতেছে, ব্যথাটা বুঝতেছো? এটা একটা পানিশমেন্ট ছিল তাদের। সেকেন্ড পানিশমেন্ট ছিল হচ্ছে তোমার তাকে সারা শরীরে মধু দিয়ে যে অঞ্চলে মৌমাছি বেশি ওখানে বেঁধে রাখা হইতো আর কি, মানে মৌমাছি তার শরীরের উপর মৌচাক বানাইতো পরবর্তীতে। আচ্ছা যাই হোক, আমরা চাইনিজ পানিশমেন্ট পরে দেখবো। আচ্ছা এখানে কি বলছে, if however bamboo can move into new cooler areas বলতে কোনটা, which will reach the same temperatures as current bamboo habitats due to warming, ধরো আজ থেকে 80 বছর পর যে অঞ্চলগুলো এখন অনেক বেশি কি বলতে পারি, যে অঞ্চলগুলো এখন অনেক বেশি ঠান্ডা, আজ থেকে 80 বছর পর তারা এমন একটা পর্যায়ে পৌঁছাবে এখন যেখানে ব্যাম্বু চাষ হচ্ছে সেখানে যে তাপমাত্রা তখন তাদের তাপমাত্রা হবে সেরকম। তাহলে ওই রকম জায়গায় যদি আমরা ব্যাম্বু চাষকে মুভ করাতে পারি then there is a hope, তখন সেখানে একটা আশা আছে। however all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse gas emissions in the future, পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে কতটুকু পর্যন্ত মানব জাতি ক্লাইমেট চেঞ্জটাকে কার্টেল কমাতে পারে, কিভাবে গ্রিনহাউস গ্যাস এমিশনটাকে কমানোর মাধ্যমে বা লিমিট করার মাধ্যমে, তারা যতটুকু কমাতে পারবে তত বেশি সম্ভাবনা থাকবে ভালো কিছুর। যেমন ধরো চিটাগং এর তাপমাত্রা ধরো কোনো কারণে বাঁশ উৎপাদনের উপযোগী এবং সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ধরো, আর ফেনীর হচ্ছে 21, কুমিল্লার 22, তারপর দাউদকান্দির 23, ঢাকার 24। আজ থেকে 5 বছর পরে চট্টগ্রামের হয়ে যাবে
সরি আমি ভুল বললাম, ধরো চট্টগ্রামের 20, ফেনীর 19, এটা কি বলতে পারি, কুমিল্লার 18, দাউদকান্দির 17, ঢাকার 16। আজ থেকে 5 বছর পর যখন চিটাগাং এর তাপমাত্রা 21 হয়ে যাবে, সেখানে আর বাঁশ উৎপাদন করা যাবে না, তখন ফেনীর হবে 20, তখন চাষ করতে হবে ফেনীতে। পরের 10 বছর পরে দেখা যাবে যে তখন কুমিল্লায় 20, ফেনীতে 21 হয়ে গেছে, তাহলে ফেনী হবে না, আবার এদিকে দাউদকান্দি তো হবে না, তখন করতে হবে কোথায়, কুমিল্লায়। দেন পরের বছর দাউদকান্দি, দেন পরের 10 বছর পরে ঢাকা। তো এইভাবে যদি বারবার চেঞ্জ করতে হয়, চট্টগ্রাম থেকে যে আমি ফেনী চাষ করব, ফেনী তো ওই এলাকায় যে মানুষজন বসবাস করতেছে, তাদেরকে কি চট্টগ্রাম নিয়ে আসা সম্ভব? তাদের জব, তাদের লাইফ, তাদের বাড়ি ঘর সবকিছু, এটা খুব টাফ। এখন থেকে এমন ভাবে করতে হবে যে ফেনীর এমন একটা অংশ যেখানে মানুষকে বসবাস করতে দেওয়া যাবে না, এটা 10 বছর পরের জন্য প্ল্যান। 20 বছর পরের জন্য কুমিল্লাতে একটা প্ল্যান করে রাখতে হবে, 30 বছর পরের জন্য দাউদকান্দিতে, এবং 40 বছর পরে ঢাকাতে, এবং সেটা এখন থেকে শুরু করতে হবে। কারণ আমি যদি ওয়েট করতে থাকি, দেখা যাবে ততদিনে জায়গাটা দখল হয়ে যাচ্ছে, এটা এক প্রকার অসম্ভব একটা কাজ। ঠিক আছে, এরপর many pandas in the world currently live in nature reserves protected from human encroachment. তারা ন্যাচারাল রিজার্ভস বা যেটা আমরা অভয়ারণ্য বলি, এরকম অভয়ারণ্যতে বসবাস করে, যেটা হিউম্যান এনক্রোচমেন্ট বা মানুষের অনুপ্রবেশ থেকে প্রোটেক্টেড। However, almost all of the land encompassed by those reserves will be unsuitable for bamboo if the temperature rise as predicted. কিন্তু যেভাবে ভবিষ্যৎবাণী করা হচ্ছে, এইভাবে যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, এই অভয়ারণ্য তার বাস জন্মাবে না, তাহলে ওখানে তার পান্ডা থাকতে পারবে না। But if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, এই যে ব্যাম্বু হ্যাবিটস এর লাইনের সাথে সাথে তারা যদি এই রিজার্ভেশন গুলোর পরিবর্তন করার চিন্তা করতে থাকে, then it may be possible to preserve the land and pandas will need, মানে পান্ডার যে পরিমাণ জায়গা দরকার সেটা হয়তো তখন পসিবল হবে। এটা আমাদের মতো বাংলাদেশে চিন্তা করাও পসিবল না, বাট অন্যান্য দেশগুলোতে হয়তো এরকম তারা চিন্তা করতে পারতেছে, এটাই। ঠিক আছে, and climate change is not the only challenge facing giant pandas. তারা শুধু ক্লাইমেট চেঞ্জটাই ফেস করে তা না, আর কি কি আছে আমি এখানে পড়তেছি। one of the most endangered species in the world, তারা হচ্ছে অন্যতম endangered বা বিপদ, তোমার কি হ্যাঁ বিপদগ্রস্ত একটা প্রাণী, বিপদগামী সেটা ডিফারেন্ট ওয়ার্ড, রিসার্চার্স সেই। তাহলে আর কি কি প্রবলেম তারা ফেস করে? হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সিভিয়ারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিটেটস। হিউম্যান অ্যাক্টিভিটিসের কারণে তাদের হ্যাবিটেটস এর অংশটা অনেক সংকীর্ণ হয়ে গেছে। and their dependence on a single source of food, এবং তাদের একটা যে সোর্স আছে, ঠিক আছে, ডিপেন্ডেন্স, সেটার উপর আরো নিশ্চিত হয়ে গেছে, কারণ আর যে 1% খাবার খেত সেটা হয়তো হিউম্যানরা ডেস্ট্রয় করে ফেলছে, এখন ওগুলো পাওয়া যায় না। এবং আরেকটা সমস্যা আছে ব্যাম্বুর, সেটা কি, one that is not that nutrient or energy rich doesn't help। ঠিক আছে, এটা তত বেশি নিউট্রিয়েন্টও না, আবার এনার্জি রিচও না, ওদের এটা মজা লাগে দেখে খাই। ওই যে বললাম পান্ডার স্বভাব হচ্ছে একদম বাচ্চাদের মতোই, যেটা ভালো লাগে সেটাই। In addition to their native habitats in China, China's native habitats এর পাশাপাশি pandas live around the world in zoos and breeding centers. পান্ডা বসবাস করে জুস এবং ব্রিডিং সেন্টারসে। তবে চায়নাদের একটা মজার কথা বলি, চায়না কখনো পান্ডা গিফট পুরোপুরি করে দেয় না। এটা বলা আছে যে আমরা যখনই চাইবো ওই পান্ডা আপনাকে ব্যাক করতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, ওই পান্ডার যদি কোনো কারণে কোনো বাচ্চা হয় সেটা সাথে সাথে ফিরিয়ে দিতে হবে, মানে ওটা আপনাদের সম্পত্তি না। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের চুক্তি স্বাক্ষরিত করে তারা পান্ডা দিয়ে থাকে। আচ্ছা, but Liu doesn't predict a bright future for the bears if they lose their wild habitats. মানে তাদেরকে যদি জুসে বা ব্রিডিং সেন্টারসে রাখা হয়, সেক্ষেত্রে ব্রাইট একটা ফিউচার প্রেডিক্ট করতে পারছে না কে, লিউ, একজন মেম্বারস। কেন? টু রিয়েলি প্রোটেক্ট পান্ডাস, পান্ডা যদি সত্যিকার অর্থে প্রোটেক্ট করতে চাও, ইউ ক্যানট জাস্ট স্টিক ইনটু আ ব্রিডিং সেন্টার অর এ জু। আপনি জাস্ট একটা ব্রিডিং সেন্টার বা জুর সাথে লেগে থাকতে পারেন না, সেখানে তাদেরকে দিয়ে দিতে পারেন না। হি সেড nothing that the animal's genetic diversity would suffer. এমন কিছু করতে পারে না যেটার কারণে অ্যানিমেলের জেনেটিক ডাইভার্সিটি সাফার করবে। যেমন যদি 3 জেনারেশন ধরে একটা বাঘকে চিড়িয়াখানায় রাখা হয়, মানে সে আছে, তার পরবর্তীতে তার যে বেবিগুলো হয়েছে সেগুলো চিড়িয়াখানায়, তার পরবর্তীতে তার যে বেবিগুলো হয়েছে সেগুলো চিড়িয়াখানায়, ওই বাঘকে ইভেন কি পরিণত বয়সে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সে একটা প্রাণীও শিকার করে খেতে পারবে না।
হরিণ তো হরিণ, সে একটা মুরগিও খাইতে পারবে না, ঠিক আছে? তাহলে কি জেনেটিক ডাইভার্সিটিটা সাফার করবে। ঠিক তেমনি এরকম যদি জুতে রাখা হয় তাদের জেনেটিক ডাইভার্সিটি সাফার করবে। পাশাপাশি আমি প্রথমেই বলেছিলাম জুতে এরা সাধারণত বাচ্চা প্রসব করে না, একটা করছে মনে হয়, তাও অনেক ভাবে সায়েন্টিফিক্যালি অনেক কিছু করার পর তারা সাকসেসফুল হয়েছে, এবং এইভাবে তো সবসময় পসিবলও না, এবং এইভাবে হলো ওই বাচ্চাগুলি কখনো স্ট্রং হবে না, এগুলো ফার্মের মুরগির মতো হবে, তখন পান্ডার কখনো অ্যাট্রাকটিভ থাকবে না। তাহলে এটা কি হতে পারে না, দ্যাট ইজ নট এ লং টার্ম সলিউশন, এটা একটা লং টার্ম সলিউশন হতে পারে না। লং টার্ম সলিউশন হচ্ছে ওই যে ব্যাম্বু যেখানে যেখানে ইয়া করা যায় সেটা করা, এবং সেটার জন্য হিউম্যানকে অনেক বেশি কি হতে হবে, তোমার কশাস হতে হবে যাতে কি না বাড়ে, গ্রিন হাউস ইফেক্ট বা তোমার টেম্পারেচার রাইজটা খুব বেশি দ্রুত না হয়, ঠিক আছে? প্রশ্নগুলো একবার দেখো, why have the pandas forests disappeared, কেন সেটা ডিসঅ্যাপিয়ার্ড হচ্ছে, how much does an adult panda eat a day, you know that, when might the cooling mountains bamboo disappear, কত দিনের ভিতর 21st century end এটা বলা হয়েছে, how do you define the scientist Zhang Liu's attitude, তুমি তাকে কিভাবে দেখবা, অপটিমিস্ট না পেসিমিস্ট, why do you think so, কেন তুমি সেটা চিন্তা করো, আমি অপটিমিস্ট হিসেবে দেখবো, কারণ এত কিছুর পরও সে চিন্তা করছে ইটস নট ইম্পসিবল, সে বলে না, সে বলছে ইটস পসিবল। যাই হোক, এবার আবারও কলাম এ এবং কলাম বি দিল, এটা তুমি তোমার বইতেও পাবে, এখানে স্ক্রিনশটও তুলে নিতে পারো, এখান থেকে মিলানো। এটা আমি হেল্প এই কারণেই করছি না কারণ এটা এইচএসসি লেভেলের জন্য সহজ, আমি চাই যে তুমি নিজে একবার চেষ্টা করো, প্রত্যেকটা ওয়ার্ড এখানে সহজ, endangered, several, gone, threat, diet, predict, entire, chance, tough, expert, এখানে লিখছে danger, difficult, a number of, food, threatened, likelihood, specialist, whole, disappeared, focus, যেমন এক্সপার্ট অফ দ্য স্পেশালিস্ট একটা বললাম 10 নাম্বারটা, তাহলে এই জাতীয় বাকি যেগুলো আছে প্রত্যেকটাই এরকম সহজ, তুমি একবার দেখে গেলেই পারবা, ট্রু ফলসটাও একবার দেখে নিবা, এবং নেক্সট ক্লাসে হয়তো আমি ট্রু ফলস একটা দ্রুত ট্রু ফলস বলে যাব, দেখা যাবে যে 10টার সরি 8টার 8টায় তুমি পারছো, একটা হয়তো এদিক ওদিক মনে হচ্ছে, সেটা কেন সেটা নিয়ে কথা বলবো। আর রোল প্লে বা পোস্টার মেকিং আমাদের আপাতত লাগবে না, আর যদি লেগে থাকে পোস্টার মেকিং হচ্ছে এরকম এরকম পোস্টার বানানো, ঠিক আছে? এটার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 21st সেঞ্চুরি এডুকেশনে কি বলছে, যে আমাদেরকে অনেক বেশি স্কিলড হইতে হবে, স্কিলড হওয়ার জন্য এরকম পোস্টার মেকিং থেকে এগুলো এখন থেকেই শিখতে হবে। কারণ একটা জিনিস জেনে রাখো, আমি যখন লেখাপড়া করছি আমাদের সময়ে এমন অনেক কিছুই ছিল না, যেমন বিকাশ ছিল না, কিন্তু এখন বিকাশের এক্সিকিউটিভ অফিসার এই পদে কি মানুষ চাকরি করতেছে না, করতেছে। আমাদের সময় মোবাইল ফোন এত বেশি অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন কল সেন্টারের একজন টোটাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা লেখাপড়া করাকালীন সময় যে চাকরিগুলো আছে, আমরা যখন চাকরির লাইফে যাব তখন এই চাকরিগুলোর কোনোটাই থাকবে না, দেখা যাবে যে একেবারে নতুন 15টা নতুন সেক্টর ক্রিয়েট হয়েছে, এটাতে তারাই সাইন করতে পারবে যারা প্র্যাকটিক্যালি লেখাপড়া করবে, যারা প্র্যাকটিক্যালি নিজেকে ইনভলভ রাখবে, এমনে পড়ে গেলেই হবে না। তবে এমনে পড়াটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ তোমার সিজিপিএ ভালো না হলে তোমার যতই স্কিল থাকুক আমাদের দেশে তুমি কোনো চাকরি পাবে না, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আজকের জন্য আপাতত এতটুকু, নেক্সট দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, এবং নেক্সট ক্লাসে কোন একটা সেকেন্ড পেপার প্রশ্ন থেকে পড়াবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।